ভোরবেলা সবিতার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল রেল লাইনের পাশে। এটা কি হত্যা না আত্মহত্যা? এই রহস্যময় মৃত্যুর পিছনে আছে দুজন মানুষ। হয় তার স্বামী বদমেজাজি মনীন্দ্র, না হয় তার বাড়িওয়ালা সুযোগ সন্ধানী ব্রজদুলাল। 4 সন্তানের জননী রূপবতী সবিতার রূপই কি তার মৃত্যুর কারণ? না সংসারের দারিদ্রতা দূর করার জন্য সবিতা যে পথ বেছে নিয়েছিল সেটাই তার এই অকাল মৃত্যুর কারণ? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলে কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজ আমি আপনাদের শোনাচ্ছি সাহিত্যিক স্বরাজ বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি রহস্য গল্প, একটি নিঃস্ব যৌবনের মৃত্যু। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে পরবর্তীতে আপনাদের এরকমই ভালো ভালো আরো গল্প শোনাতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সহযোগিতার ভালোবাসা আমার সঙ্গে থাকলে আমি এরকমই আরো ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার সহযোগিতা করছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। সকলের সহযোগিতা আর ভালোবাসা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের গল্প, একটি নিঃস্ব যৌবনের মৃত্যু। একটি হত্যার রহস্য আমি জানি, হত্যাকারীকে তাও আমি জানি। তার কথাই আজ আমি বলবো। হত্যাটি অত্যন্ত রহস্যময়। সবাই একে হত্যা বলে ভাবতেই পারেনি। ভোরবেলা দেখা গেল সবিতা ট্রেনে কাটা পড়েছে। এটাকে হত্যা বলা যায় কি করে? এ তো আত্মহত্যা। এতে রহস্যরই বা কি থাকতে পারে? কিন্তু আমি জানি এটা একটা হত্যা। এই হত্যার পেছনে রহস্য আছে। সবিতা মারা গেছে। রেল লাইনের বাইরে তার ছিন্ন বিচ্ছিন্ন দেহটা পড়ে আছে। রেলের চাকার তলায় কি এমন গলা কেটে যায়? তা হয়তো যায়, কিন্তু তবুও এটা একটা হত্যা। দুটি মানুষ তাকে মারতে পারে, এক তার বদমেজাজি স্বামী মনীন্দ্র, আর না হয় তার বাড়িওয়ালা ব্রজদুলাল। কে মেরেছে বুঝতে হলে তাদের দুজনের কথাই আমাকে বলতে হবে। সবিতা রূপবতী, গায়ের রং বেশ ফর্সা, কিন্তু এখন ফ্যাকাশে। যৌবন ছিল, কিন্তু এখন সে যৌবনকে বিধ্বস্ত বলা যায়। নানা কঠিন চাপে পড়ে যেন থেতলে গেছে ওর যৌবন। মুখে হাসি থাকতো সর্বদাই, কিন্তু সে হাসি একটু লক্ষ্য করলে বোঝা যেত বড়ই ম্লান, চাপা বেদনায় ভরা। কিন্তু কেই বা লক্ষ্য করত? স্বামীর লক্ষ্য করা উচিত ছিল, কিন্তু সংসারে যা উচিত তা বেশিরভাগ সময় হয় না। বিয়ে হয়েছিল ওর 15 বছর বয়সে। মনীন্দ্র ভালো ছেলে, দরিদ্র হলেও কয়েক ভাই মিলে কোনো মতে চলে যেত। মনীন্দ্র শক্ত সামর্থ্য, বলিষ্ঠ, কিন্তু বদমেজাজি। তার এই শক্ত সামর্থ্য বলিষ্ঠ দেহটা কাজে লাগাতে পারলে হয়তো আরো অনেক উন্নতি করতে পারত। কিন্তু তার চিরকালের স্বভাব শুয়ে বসে কাটানো, সেটা থেকে সে আর বেরোতে পারল না। বিয়ের পর সবিতা বেশ কয়েক বছর ভালোই ছিল। মনীন্দ্র গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারি করত। রেগে গেলে ছেলেদের প্রচুর মার দিত। ছেলেরা জমের মতো ভয় করত তাকে। বিয়ের পর বউও তাকে ভয় করবে এমন একটা আশা তার ছিল। এটা তার একটা গর্বও বটে। সবিতা কিন্তু ভয় করল না তাকে। মাঝে মাঝে সামান্য ব্যাপারে মনীন্দ্র মেজাজ দেখালে সবিতা কিছুই বলতো না। তার এই কিছু না বলাটা
অনেক দিন পর্যন্ত চলত। একটাও কথা বলতো না সে তার স্বামীর সঙ্গে। অগত্যা বদমেজাজি মনীন্দ্রকেই মেজাজটা ঠান্ডা করে সাধাসাধি করতে হতো। তাতেও কি রেহাই আছে? একবার সকালে তার খাওয়া নিয়ে বেশ রাগারাগি করেছিল মনীন্দ্র। মনীন্দ্র বলেছিল সবিতাকে, সকালে দুখানি ভাত খেয়ে নেবে। সবিতা ঠান্ডা চোখ তুলে শুধু বলল, সকালে ভাত খাওয়া আমার অভ্যেস নেই। আমি যা বলছি শুনতে হবে। তোমার জন্য সকালবেলা সন্দেশ রসগোল্লা দিতে পারবো না। সবিতা বুঝল কথাটা স্বামীর কানে তুলেছে ওর মেজো যা। ও বললে, আমি তো সন্দেশ রসগোল্লা আনতে বলিনি, শুধু চা খাবো। ফের কথার উপর কথা। স্কুলের ছাত্রের মতো একটা জোর ধমক দিয়ে বসেছিল মনীন্দ্র। ব্যাস, সেই যে সবিতা মুখ বন্ধ করলো, সেই মুখ খোলাতে মনীন্দ্রের কাল ঘাম ছুটে গেল। ফর্সা মুখখানা রাঙা হয়ে উঠল সবিতার। কিছুতেই কথা বলল না। শেষ পর্যন্ত মনীন্দ্রর পায়ে ধরতে বাকি রেখেছিল। বেশ, আমার অন্যায় হয়েছে। তোমার ভালোর জন্যই তো বলেছিলাম সকালে ভাত খেলে শরীর ভালো থাকে, শুধু চা খেলে শরীর খারাপ হবে তা বোঝো না? বেশ, আর কখনো ওভাবে বলবো না। কিন্তু সবিতা নীরব। ছোটখাটো ধবধবে ফর্সা নিটোল দেহটি বাঁকিয়ে বসে রইল। মনীন্দ্র আবার বলল, না হয় মাপ চাইছি। সবিতা তবুও কঠিন। মনীন্দ্র ওর হাত ধরে শেষ পর্যন্ত কাঁদো কাঁদো হয়ে বলল, মাপ করো আমায়, আমি আর থাকতে পারছি না। সত্যি বলছি, তোমার মুখ ভার দেখলে আমার কিছুই ভালো লাগে না। এতক্ষণে সবিতা কথা বলে, হাত ছাড়ো। ছাড়বো না। সবিতার দুটো চোখ এতক্ষণে জলে ভরে উঠল। আরো অনেক সাধ্য সাধনার পর সবিতা স্বাভাবিক হতে পারে। এমনই ভীষণ জেদি স্বভাব সবিতার। বছর পাঁচেক এমন করেই কাটলো। 3টে মেয়ে হলো ওর। 3 মেয়ের মা হলেও সবিতার শরীর দেখে কিচ্ছুটি বোঝবার জো নেই। ছোটখাটো আটোসাটো গরম, ফর্সা রং, চোখ দুটো বাদামি। মনীন্দ্র মাস্টারির পরেও 2-1টা ছেলেকে পড়াতো, তাতেও সংসারে কুলিয়ে উঠত না। মেজোজা মাঝে মাঝে 2-4টে কথা শোনাতে শুরু করলো। মেজো ভাসুর রোজগার করতো সবচেয়ে বেশি, তাই কথাবার্তা বলতে কইতো মেজোজা সর্বে সর্বাই ছিল। একদিন সে বলে বসলো, কারো যদি না পোষায় চলে যেতে পারে, যেখানে খুশি হয়। সবিতা রান্নাঘরেই ছিল। বাইরে বেরিয়ে এসে সে বলল, এ কথাটা আরো আগেই বললে পারতেন মিজদি। মেজোজাও ছাড়বার পাত্র নয়। সে বললে, সব কথাই কি স্পষ্ট করে বলতে হয়? তখন সবিতা বেশ রাগ করেই বলল, বেশ, চলেই যাব। যে কথা সেই কাজ। মনীন্দ্র বাড়ি ফেরবার পর সবিতা বলল, এ বাড়িতে সে আর জলগ্রহণ করবে না। এ বাড়ি থেকে চলে যেতেই হবে তাকে। মহাবিপদে পড়ল মনীন্দ্র। তার যা বিদ্যে, তাতে চাকরি ছাড়লে কি আর চাকরি পাবে? চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না। পকেটে যে পয়সা নেই। কিন্তু সবিতা কোনো কথার শোনার পাত্রী নয়। সে বললে, খুব হবে, চলো কলকাতায় গিয়ে আমরা বাপের বাড়ি উঠি। আমার ভাইরা একটা ব্যবস্থা অবশ্যই করে দিতে পারবে। মনীন্দ্র জানত সূর্যর ভেঙে যাওয়াও সম্ভব, কিন্তু সবিতার জেদ ভাঙবে না। তবে যাওয়াই যাক। কলকাতায় চলে এলো ওরা। বাপের বাড়িতেই উঠল সবিতা। ভাইয়েরা যখন শুনলে স্বামীর কাজকর্ম কিছুই নেই, কিছু একটা না হওয়া পর্যন্ত ওরা এখানেই থাকবে, শুনে খুব বিরক্তই হলো।
তবু রয়ে গেল সবিতা। অতি কষ্টে ভাই বউদের মন জগিয়ে চলতে হতো তাকে। তবু শ্বশুর বাড়িতে সে আর কিছুতেই যাবে না, যা বলেছে তাই করবে। সবিতার বড় ভাই তার এক বন্ধুর প্রেসে মনীন্দ্রকে কম্পোজিটরের কাজ জুটিয়ে দিল। প্রথম 3 মাস শিখতে হবে, তারপর মাইনে পাবে। এর ভেতরেই আর একটি বাচ্চা হলো সবিতার, একটি ছেলে। মাস 5 কাটাবার পর ভাইরা বললে আলাদা বাসা করতে, যদি প্রয়োজন হয় তারা না হয় মাঝে মাঝে কিছু সাহায্য করবে। বাসা খুঁজতে লাগলো মনীন্দ্র। 70 টাকা মাইনে পায় মনীন্দ্র। কলকাতায় এ টাকায় কি করে চলবে সেটাই সে বুঝতে পারছিল না। সবিতা তখন বললে, তবে না হয় কলকাতার একটু বাইরের দিকেই ঘর দেখো। তাই হবে। কলকাতার বাইরে ঘর পাওয়া গেল, খড়দায়। মনীন্দ্রকে ট্রেনে যাতায়াত করতে হবে, তাই করবে মনীন্দ্র। ঘরখানি পেয়েছে বেশ ভালো, আর ভাড়াটাও সস্তা। দরিদ্র ব্রাহ্মণ দেখে ভদ্রলোক দয়া করে ভাড়া দিয়েছেন। এই ভদ্রলোকের নাম ব্রজদুলাল। ব্রজদুলাল বেশ পয়সা করেছে, পয়সা রাখতেও জানে। তার পুরনো লোহার দোকান আছে। এই ব্যবসায় প্রচুর পয়সা। তার উপর ব্যবসা করতে বসে যে সাধু হলে চলবে না, এ কথা ব্রজদুলাল ভালোভাবেই জানত। তাই ব্যবসাটাও করত সে সেভাবেই, খাঁটি ব্যবসা। সবিতা 4টি সন্তান নিয়ে উঠল এই বাড়িতে। ব্রজদুলালের নিঃসন্তান স্ত্রী এসে কোলে টেনে নিল বাচ্চা ছেলেটিকে, আদর করে অস্থির করে তুলল। আহা, কেমন গোপালের মতো চেয়েছে দেখছো। ব্রজদুলাল হাসলো সবিতাও। ব্রজদুলাল তাকালো সবিতার দিকে, সবিতাও তাকালো। ও স্ত্রী কিন্তু কিছুই দেখতে পেল না। সে ছেলে নিয়ে এত ব্যস্ত রইল যে তার চোখে সে দৃষ্টি কিছুতেই ধরা পড়ল না। মনীন্দ্রও কিছু দেখতে পেল না, সে তখন ঘর গোছাতে ব্যস্ত ছিল। ব্রজদুলাল ভাবল, ব্রাহ্মণ কন্যাটি পরমা সুন্দরী, যেন স্বয়ং মা লক্ষ্মী। কি জানি কেন মনে হলো স্বয়ং লক্ষ্মী তার ঘরে এসেছে। সবিতাও ভাবল, ভদ্রলোক বেশ সদাশয়, ধনী। তার ওপর যদি সুনজর পড়ে তবে এতদিনে একটা আশ্রয় পাওয়া যাবে। ব্রজদুলালের স্ত্রী বন্ধা। তার এই বন্ধা স্ত্রী ভাবল, এতদিনে কয়েকটি বাচ্চা তার ঘরে এলো, বড় ভালো হলো, সে যেন এতদিনে বাঁচল। মনীন্দ্র কিছুই ভাবল না, ওর সব ভাবনা ও সবিতার ওপর ছেড়ে দিয়েছে বহুদিন আগেই। কিছুদিনের ভেতরই ব্রজদুলালের স্ত্রী আপন করে নিল সবিতাকে। তার কারণটা সবিতার ওপর ভালোবাসা নয়, ওর ছেলেটির ওপর ভালোবাসা। ছেলেটিকে দিন রাত কোলে কাখে রেখে দুধ ছানা মাখন খাইয়ে একেবারে নিজের করে নিল ব্রজদুলালের স্ত্রী। সবিতাও যেন বাঁচল। শরীরে তার আর সয় না। শেষ সন্তানটি হবার পর সবিতা যেন রক্তশূন্য হয়ে পড়েছে। শরীরটা বড় দুর্বল লাগে। তার ফর্সা রং এখন কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠেছে। ব্রজদুলালের সঙ্গে মনীন্দ্রর বন্ধুত্ব বেশ পাকা হয়ে উঠেছে। সেই সুবাদেই একদিন ব্রজদুলাল সবিতাকে বলল, বামুনগিন্নির শরীর রোগা হয়ে যাচ্ছে কেন? সবিতা হাসে, ঠাট্টা করেই বলে, যাকে ভালোবাসি তার কথা ভেবে ভেবেই। সে সশরীরেই তো বর্তমান রয়েছে। সবিতা তখন বলল, শরীরটাই কি সব? ব্রজদুলাল হাসল। কথাটার যে মানে বুঝে ব্রজ হাসলো, সেই মানে বুঝেই হয়তো সবিতা হাসল। আর ওরা হাসলো বলেই মনীন্দ্রও হাসল। রোজই শুধু ডাল আর ভাত, মাঝে মাঝে হয়তো একটা তরকারি, এছাড়া আর কিছুই হয় না এই 70 টাকায়। তাও আবার 3 মাসের ঘর ভাড়া বাকি পড়ে আছে। মনীন্দ্র একদিন বলল,
শেষকালে যদি উঠিয়ে দেয়? সবিতা তখন বলল, সে আমি বুঝে নেব। মনীন্দ্র মুখ বুজে ডাল ভাত খেয়ে প্রেসের কাজে বেরিয়ে যায়। দুপুরে ছেলে নিতে এসে সবিতা দেখল ব্রজদুলাল খেতে বসেছে। ও সামনে গিয়ে বসল। ব্রজ তখন বলল, কি খবর বামুন গিন্নি? সবিতা মিষ্টি হেসে বলে, অপরাধ হয়ে যাচ্ছে, তাই জানাতে এলাম। কি আবার অপরাধ? ভাড়াটা এই মাসেও দিতে পারলুম না। ব্রজদুলাল তার কথা শুনে হেসে ওঠে। এই কথা? ভাড়া না হয় নাই দিলেন, আপনি আসবার পর ব্যবসা আমার ফেপে উঠেছে, শিগগিরই আরেকখানা বাড়ি কিনবো। এ তো আনন্দের কথা। ব্রজ গলাটা নিচু করে বলে, আমি জানি এ আপনার বরাতে, আপনাকে আমি ছাড়বো না কখনো। সবিতা এ কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। পরের বউকে কি ধরে রাখা যায়? ব্রজ কি একটা বলতে যাচ্ছিল, ও স্ত্রী ঘরে ঢুকতেই চুপ করে যায়। ব্রজর এই চুপ করে যাওয়াটা সবিতার একটু অদ্ভুত লাগে। মুখখানা ও রাঙা হয়ে ওঠে। এ কি আশ্চর্য কাণ্ড! তার বুকটাও যেন কাঁপছে, মনটা যেন এক অভূতপূর্ব আবেগে ভরে উঠেছে। সে 4টি সন্তানের মা, এ কথাও কি সে ভুলে গেল? সবিতা ওখান থেকে উঠে চলে আসে। ঘরে এসেও সবিতার বুকের কাঁপুনি থামে না। এ কি বিস্ময়! নিজের মনের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছে সবিতা। 70 টাকার নিদারুণ অনশনে মাস কয়েক কাটল, তবুও ব্রজদুলাল কিছুই বলে না। তাকেও বলে না, মনীন্দ্রকেও বলে না। আর সবচেয়ে আশ্চর্য এই যে ব্রজদুলালকে সবিতা প্রশ্রয় দেয় ধীরে ধীরে, একটু একটু করে। কেন যে ও প্রশ্রয় দিচ্ছে নিজেই বুঝে উঠতে পারে না। অথচ নিজের অভাবের কথা, কষ্টের কথা কিছুই কিন্তু বলে না ওকে। ব্রজদুলালই একদিন সন্ধ্যায় বলে, বামুন গিন্নি, আমি যদি তোমাকে মাসে 100 টাকা করে দিই, তোমার আপত্তি আছে? কেন দেবে? ব্রজস্ত্রী বাড়িতে ছিল না, ছেলেটাকে নিয়ে বেরিয়েছিল আশপাশের বাড়িতে। ব্রজ একটু এগিয়ে এসে বলে, সত্যি কথা বলবো? বলো। তোমার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। সবিতা হাসে। দুর্বল শরীরে হাসির প্রচন্ড বেগে কাঁপতে কাঁপতে সে বসে পড়ে। ব্রজ তখন বলে, কিন্তু আমার স্ত্রী যেন না জানে। সবিতা আরো হাসে। হাসতে হাসতে ঘর থেকে বেরিয়েই যায়। এরপর থেকে প্রত্যেক মাসে 100 টাকা করে দিয়েছে ব্রজ। সবিতাও নিয়েছে। কি জানি কেন ওর মনে হয়েছে এটা ওর প্রাপ্য। মনীন্দ্র খাবার দাবার ভালো দেখে জিজ্ঞাসা করেছে, টাকা কোথায় পেলে? সবিতা হেসে গড়িয়ে পড়ে। কি হলো, এত হাসছো কেন? ব্রজবাবু আমার ছেলে মেয়েদের দুধ খেতে টাকা দেন। মনীন্দ্র আর কথা বলে না। কথা হয়তো মনীন্দ্র কোনো কালেই বলতো না, একদিন সন্ধ্যায় যদি নিজের চোখে এই দৃশ্যটি না দেখত। সন্ধ্যের দিকে ব্রজদুলালের স্ত্রী বেড়াতে বেরোয় পাড়ায়। এই সময়টায় সবিতা ব্রজর কাছে আসে, দুজনে গল্প করে। সবিতা হাসে, ব্রজ মুগ্ধ নয়নে তাকে দেখে। সেদিনও তেমনি এসেছিল। ব্রজ ঘরে নীল আলোটা জ্বালিয়ে সবিতার গা ঘেঁষে বসল। সবিতাও সরে এসে বসল। দুজনে হাসাহাসি করতে লাগলো। ব্রজ বলল, আরো একটু কাছে বসতে পারো না? পরের বউয়ের এত কাছে বসতে নেই। তুমি কি সত্যি আমার পর? ব্রজর কথায় একটু নাটকীয় ঢং ছিল। সবিতা হাসতে লাগলো। হাসিটা ওর রোগ হলো কিনা কে জানে।
ব্রজ সরে এসে ওর কাঁধের উপর মুখটা রাখলো। সবিতা কিছু করার বা কিছু বলবার আগেই দেখতে পেল মনীন্দ্র দরজার সামনে থেকে সরে গেল। মুহূর্তে ওর হাসিটা বন্ধ হয়ে গেল। উঠে দাঁড়ালো। ব্রজকে একটা কথা বলবারও অবসর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে ফিরে দেখলো মনীন্দ্র জামা পরে চিত হয়ে শুয়ে আছে। সবিতাকে দেখে একবার শুধু তাকালো। চোখ দুটোর বেশ রাঙা। সবিতা ইচ্ছে করে 2-4 বার ঘরের ভেতর এটা ওটা নিতে ঢুকলো, আবার বেরোলো, কিন্তু মনীন্দ্র ওর দিকে আর তাকালো না, কথাও বলল না। সবিতা আশঙ্কা করছিল বদমেজাজি মনীন্দ্র কখন ওর দিকে তাকিয়ে চিৎকার করবে। চিৎকার কিন্তু করলো না মনীন্দ্র। সবিতা একটু বিস্মিত হলো, ভীতও হলো। সাহস করে একবার জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে? শুয়ে পড়লে যে। মনীন্দ্র তাকালো, তেমনি রক্তবর্ণ চোখ। শুধুমাত্র বললে, এমনি। সবিতার কথা বললে না। মনীন্দ্র তখন আর কোনো কথা বলল না। কথা বলল খাবার সময়। সবিতা যখন বললে, খেতে চলো, মনীন্দ্র গম্ভীর স্বরে শুধু বলল, তোমার হাতে খেয়ে কি যাত্রা দেব? সবিতা ভ্রু দুটো কুঁচকে বললে, তার মানে? মানেটা খুবই সোজা, ন্যাকা সাজবার কোনো প্রয়োজন নেই। কাল থেকে আমি হোটেলে খাবো। বেশ, খেও। সবিতা আর কোনো কথা না বলেই চলে গেল। এরপর থেকে সবিতা সন্ধ্যের পর পর্যন্ত ব্রজদুলালের কাছেই থাকতো। মনীন্দ্র এলেও গ্রাহ্য করত না। অগ্রাহ্যটা অনেকটা ইচ্ছাকৃতই ছিল। মনীন্দ্র কি ভাবতো কে জানে। শুধু ওর কানে আসতো ব্রজর সঙ্গে ওর টুকরো টুকরো কথা আর সবিতার খিলখিল হাসি। আশ্চর্য এই যে মনীন্দ্র কিছুদিন পর্যন্ত এইসব সহ্য করলো, কিছুই বলল না। সবিতা কিন্তু বেশ অবাক হলো। একদিন রাত 9টা বাজে। সবিতা তখনও ঘরে ফেরেনি। ছেলেপুলেরা না খেয়েই শুয়ে পড়েছে। মনীন্দ্র শুয়ে আছে তেমনি। এত দেরি সবিতা কখনো করে না। হয়তো ব্রজদুলালের স্ত্রী এখন নেই বলেই এত দেরি করছে। ও স্ত্রী গেছে বাপের বাড়ি, সঙ্গে সবিতার ছোট ছেলেটাকেও নিয়ে গেছে। ছেলেটা সবিতার কাছে এখন থাকেই না, ব্রজদুলালের স্ত্রীর কাছেই থাকে, তাকেই মা বলে। সবিতার এতে একটু ক্ষোভ তো নেই, উল্টে যেন ঝামেলা থেকে রেহাই পেয়েছে বলেই মনে হয়। বাড়াবাড়িটায় তাই বড় বেশিই হচ্ছে। এই যে এতদিন মনীন্দ্র হোটেলে খাচ্ছে, একটা কথাও বলছে না, তাতে সবিতার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। মাথার চাঁদিটা জ্বলতে থাকে মনীন্দ্র। ইচ্ছে হয় সবিতার গলাটা টিপে মেরে ফেলতে। রাত 10টা বেজে যায়। আর অপেক্ষা করা যায় না। মনীন্দ্র ওঠে, বাইরে এসে দেখে দরজাটা ভেজানো। দরজাটা খুলতেও সাহস হয় না, জানলাটাও বন্ধ। রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে এসে শুয়ে পড়ে মনীন্দ্র। রাত 11টা বেজে গেছে। সবিতা ঘরে এসে ঢোকে। আলোয় একটু লক্ষ্য করলে দেখা যায় ওর মুখখানা কাগজের মতো সাদা। ও এসে মনীন্দ্রকে ধাক্কা দেয়। শুনছো? সবিতার হাত দুটো বরফের মতো ঠান্ডা। শুনছো? সবিতার গলা কাঁপছে। মনীন্দ্র গর্জন করে ওঠে, ছুঁয়ো না, ও ঘরেই তো রাতটা কাটিয়ে সকালে কিছু টাকা নিয়ে এলেই পারতে। তুমি একটা ইতর। সবিতার গলা এখনো কাঁপে উত্তেজনায়। চোপ, আর একটা কথা বললে গলা টিপে এখনই কথা বন্ধ করে দেব। সবিতার কথা শোনা যায় না। মনীন্দ্র হঠাৎ উঠে সবিতাকে ধরে কাঁপায়। একটা কথা আজ আমার কাছে স্বীকার করো, আমাকে কি কখনো একটুও ভালোবাসোনি? বলো।
সবিতা যেন পাথর হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, কাল আমি ছেলেদের নিয়ে বাড়ি থেকে চলে যাব, তোমাকে ব্রজদুলালের কাছেই দিয়ে যাব। বলো, একটুও ভালোবাসোনি আমাকে? সবিতা কঠিন কণ্ঠে বলে, না। মনীন্দ্র হতাশ হয়ে শুয়ে পড়ে। এর পরদিনই ভোরে সবিতাকে রেল লাইনের ধারে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে কি মনীন্দ্রই ওকে গলা টিপে মেরে রেল লাইনের ওপর গলাটা পেতে শুয়ে এসেছিল? মনীন্দ্রই ওকে মেরেছে? তবে এত বড় অপরাধ মনীন্দ্র কেন করল? ও তো সবিতাকে প্রাণ দিয়ে ভালোবাসতো। তবে ব্রজদুলালের সাথে সেদিন রাত্রি 11টা পর্যন্ত কি কথা হয়েছিল সবিতার? রাত 9:30টার পর সবিতা বারবার উঠতে গিয়েছিল। ব্রজদুলাল বাধা দিয়েছে। রাত অনেক হলো, এবার যাই। ব্রজদুলাল কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সবিতার হাত দুটো চেপে ধরে বলে, যেতে দেব না। আপনার মতলবটা কি? সবিতা কঠিন স্বরে হঠাৎ ওকে আপনি বলে সম্বোধন করেছিল। তাতেও ব্রজদুলাল একটুও না ঘাবড়ে গিয়ে বলেছিল, আমার মতলব কি তোমার অজানা? আমার টাকা আছে, কিন্তু আমি অত্যন্ত অসুখী। আমার স্ত্রী আমাকে সুখী করতে পারেনি। তা আমি কি করতে পারি? তুমি আমার হও সবিতা। কি যা তা বলছেন, ছাড়ুন। সবিতা জোর করে। হাত দুটো জোর করে চেপে ধরে ব্রজদুলাল বলে, না, ছাড়বো না। সবিতা ভয় পেয়ে বলে, ছাড়ুন, নইলে আমি চেঁচাবো। ও ঘরে আমার স্বামী আছে, জানেন? ব্রজ হাসে। তোমার স্বামীকে আমি একটা পোকার মতো টিপে মেরে ফেলতে পারি। আপনি এত নীচ? আপনাকে আমি শ্রদ্ধা করতাম, গরিবকে দয়া করেন, ভালোবাসেন বলে ভাবতাম। আপনার সাহায্য করবার পেছনে এত নীচ মতলব থাকতে পারে আমি ভাবতেও পারিনি। মাসে মাসে 100 টাকা করে দিয়েছি। সে কি ভেবেছো তোমরা খেতে পাও না বলে দয়া করে? আমি তো তাই ভেবেছিলাম, তাই আপনাকে শ্রদ্ধা করেছিলাম। আপনার অনেক অন্যায় আবদার সহ্য করেছিলাম। এখন দেখছি সহ্য করে ভালো করিনি। ব্রজদুলালের মুখ রাঙা হয়ে ওঠে। দেখো, লোহার কারবার করি, মনটাও আমার লোহার মতন। তোমাকে আমি চাই, যদি না পাই তোমাকে জন্মের মতো মেরে ফেলবো, আর কাউকে ভোগ করতে দেব না। সবিতা হেসে ফেলেছিল। আমাকে মারবেন? আপনি কি 5 বছরের মেয়ে পেয়েছেন আমাকে? ব্রজদুলালের গলা কাঁপে। তুমি আমাকে চেনো না সবিতা। খুন না করলেও আধমরা আমি অনেক মেয়েকেই করেছি। টাকায় সব হয়। তুমি তো রাস্তার ভিখিরি। তোমাকে আর তোমার ওই স্বামীকে মেরে পুঁতে ফেললেও কেউ টের পাবে না। সবিতা এবার সত্যি সত্যি ভয় পায়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বেশ, আসবো। এখন ছাড়ুন, রাত 3টের সময় আসবো। আসবে? না এলে রাত 3টে আমি যাব। জ্যান্ত না পারি তোমাকে মেরে নিয়ে আসবো। সবিতা আর কথা না বলেই বেরিয়ে এসেছিল। রাত তখন 11:15। ঘরে ঢুকে ও মনীন্দ্রকে ডেকে ব্যাপারটা বলতে যাচ্ছিল যে পুলিশে খবর দাও, আর না হলে চলো আমরা এক্ষুনি কলকাতায় ভাইদের ওখানে চলে যাই। কিন্তু বলবার সুযোগ দেয়নি মনীন্দ্র। তার আগেই চিৎকার করে উঠেছিল। বুকটা ভেঙে গিয়েছিল সবিতার। পাথর হয়ে বসেছিল সে। পরদিন ভোরে রেল লাইনের ধারে কাটা অবস্থায় পাওয়া গেল তাকে। তবে কি ব্রজদুলালি ওকে মেরে ফেললো? রাত 3টের সময় গিয়ে মুখ চেপে ধরেছিল? সবিতা হয়তো ধস্তাধস্তি করতে গিয়েছিল। পাছে মনীন্দ্রর ঘুম ভেঙে যায়, তাই ব্রজদুলাল হয়তো ওর নাক মুখ গলা চেপে ধরেছিল।
পরে যখন দেখলো মরে গেছে, তখন রেল লাইনের ওপর গলাটা দিয়ে ওকে শুইয়ে রেখে চলে এসেছিল নিজে বাঁচবার জন্য। তাই কি? আমি জানি সবিতাকে কে মেরেছে, আপনারাও জানেন, কিন্তু হয়তো তাকে চিনেও চেনেন না। সে অতি ভীষণ, অতি বীভৎস। আমি নিশ্চিত জানি সেই সবিতাকে মেরেছে, ব্রজদুলাল তাকে মারেনি। ব্রজদুলাল মুখে যাই বলুক, তার পয়সা আছে, কিন্তু সে ভীতু, সে কাপুরুষ, সে মারতে পারে না। মনীন্দ্রও মারেনি। মনীন্দ্র সবিতাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মনীন্দ্র গরিব, কিন্তু মনীন্দ্র তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল সবিতাকে। মনীন্দ্র ওকে মারতে পারে না। মনীন্দ্র বরং নিজে মরতে পারে, কিন্তু ওকে মারতে পারে না। ওকে যে মেরেছে সে অতি ক্রূর, অতি নিষ্ঠুর, ভীষণ ভয়াবহ তার স্বভাব। আমি তার নাম জানি। বহু অসহায় জীবন সে হত্যা করেছে। এই নিষ্ঠুর বীভৎস হত্যাকারীটিকে আমি চিনি। আমি তার নাম জানি। কে জানে না? তার নাম যে দারিদ্র। সেই মেরেছে সবিতাকে। গল্পটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার আসবো আমি এইরকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।